উচিত? চিৎকার, নাকি বাধা, নাকি এখান থেকে চলে যাওয়া? আবিরকে কতই না ভালো ভেবেছিলাম, কিন্তু আবির মিষ্টির দিকে তাকায়। মিষ্টি আবিরের হাত ধরে বলে, দেরি করছেন কেন? আপনার কাছে সারা রাত সময় আছে। দেরি করলে সময় নষ্ট হবে। এখনই শুরু করুন। দাঁড়ান, আমি সবকিছু খুলছি। মিষ্টি গা থেকে কাপড় খুলতে যাবে, তার আগেই আবির কষিয়ে একটা চড় বসিয়ে দেয় মিষ্টির গালে। মিষ্টি বোবার মতো তাকিয়ে আছে আবিরের দিকে, আর নেহা তাকিয়ে আছে অবাক হয়ে। আবির বলে, এত প্রতিদান দেওয়ার শখ? তাহলে যে মা তোমাকে জন্ম দিয়েছে তার কথা শুনে কেন প্রতিদান দিচ্ছ না? যে বাচ্চা মেয়ে সারাটা সময় তার আপার সঙ্গ চায়, তার প্রতিদান কেন দিচ্ছ না? আমি চাইলে তোমার মতো অল্প দামের মেয়েকে নয়, বরং আরও দামি কোনো মেয়ে বা মডেলকে প্রতি রাত নিজের আনন্দ করার জন্য ব্যবহার করতাম। বুকারি হাদিস আছে, এক ভিক্ষুক নবীর কাছে ভিক্ষা চাইতে আসে। নবীজি তাকে বলে, কেন তুমি ভিক্ষা করছো? ভিক্ষুকটা বলে, হুজুর, আমার কাছে একটা জামা আর একটা গিলাস ছাড়া কিছুই নেই। নবীজি তাকে সেগুলো আনতে বলে। সেই দুটো জিনিস নিলামে 2 দিরহাম দিয়ে বিক্রি করে। 1 দিরহাম প্রথম দিয়ে বলে, যাও বাড়িতে খাবার কিনে দিয়ে আসো। বাকি 1 দিরহাম দিয়ে কুড়োল কিনতে বলে। সেই কুড়োল দিয়ে ভিক্ষুককে গাছ কেটে উপার্জন করতে বলে। আসলে নবীজি চাইলে সব টাকা হাতে দিয়ে ভিক্ষুককে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু না, তিনি উপার্জনের রাস্তা দেখিয়ে দিয়েছে, যেন সে ভিক্ষা নয়, কাজ করে খেতে পারে। কষ্ট করে উপার্জনের মাঝে বরকত আছে। তুমি চাইলে সেগুলো করতে পারতে, এমন পথ না বাঁচলেও পারতে। মিষ্টি কিছু সময় আবিরের দিকে তাকিয়ে রইল। এরপর শব্দ করে হাসতে লাগলো মিষ্টি। আবির মিষ্টির হাসি দেখে কপাল কুঁচকে তাকালো। মিষ্টি বলে, আমার মতো এমন হাজারটা মেয়ে পড়ে আছে, সবার গল্প একই রকম হয় না। আমিও তো কাজের জন্য গিয়েছিলাম আদনান সাহেবদের বাড়িতে, কিন্তু ওই হৃদয় নেশা করে এসে আমাকে ধর্ষণ করে। হৃদয়ের বাবাকে সব বলতে আমাকে লাথি মেরে অনেকগুলো টাকা দিয়ে বের করে দেয়। কই, সেদিন তো কেউ কিছু বলেনি আমাকে। আমিও তো কাজ করেই খেতে চেয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমি এই কাজে জড়িয়ে পড়ি। মায়ের প্রতিদান, তাই না? তিনি তো জানেনই না আমার সাথে হৃদয় কি করেছিল। শুনুন আবির সাহেব, কাদায় পড়লে সবাই পাশে দাঁড়িয়ে বলবে, যদি দেখে হাঁটতিস তাহলে পড়তিস না, যদি পুরনো কাপড় পরতি তবে নষ্ট হতো না নতুন কাপড়। কিন্তু কেউ হাত বাড়িয়ে বলবে না, আয় উঠে আয়। আপনি ভুল করলে আপনাকে গালি দেওয়ার জন্য হাজারটা লোক পড়ে থাকবে, কিন্তু ভুল শুধরে দেওয়ার মতো কাউকে পাবেন না। লেকচার সবাই দিতে পারে, কিন্তু লেকচার শেষ করে তার কাছেই উপকার নিতে যান, সেই সরলতার সুযোগ নেবেই। এটাই দুনিয়া। আর দুনিয়ার মানুষগুলো বড্ড হিংসুটে। 5 টাকার রুটি রাস্তায় পড়ে থাকলে তুলে দেওয়ার মতো কেউ নেই, অথচ নিজে সেই রুটি তুলে খেতে গেলে সবাই হাসবে আর বলবে, পড়ে থাকা রুটি খাচ্ছে, কি নির্লজ্জ। আবির স্তব্ধ হয়ে যায়। কোনো কথা বলতে পারছে না ও। নেহাও কখন যে কেঁদে ফেলেছে খেয়ালই করেনি। আবির কিছু না বলে ঘর থেকে বের হয়। মিষ্টি বিছানা থেকে নেমে আবিরকে পিছন থেকে ডাক দেয়। শুনুন আবির সাহেব, সেদিন আপনার আর মায়ের কথাগুলো শুনেছিলাম, বুঝেছিলাম আপনি 8-10টা খারাপ ছেলেদের মতো না। সেদিনই বুঝেছিলাম, আমি যতই আপনাকে ডাকি না কেন, আপনি আসার পরেও আমাকে ছুঁয়েও দেখবেন না। এটা অহংকার নয়, ভালো মানুষের পরিচয়। আপনার জন্যই আমি কাজগুলো ছেড়ে দেব। উপকার যখন করলেন, তখন না হয় আরেকটা উপকার করবেন। কোনো ভালো জায়গাতে কাজ খুঁজে দিতে পারবেন, যেখানে নারী লোভী লোক কখনো সামনে আসবে না। আবির ফিরে তাকায় মিষ্টির দিকে। মিষ্টি দরজা ধরে আবিরের দিকে চেয়ে থাকে। আবির কিছু না বলে বাড়ি থেকে বের হয়। নেহা অনেক আগেই পরীর বাড়ি থেকে বের হয়ে গেছে। আবির একা হাঁটছে, পকেটে হাত গুজে সে হাঁটছে। এদিকে জিসান আর শাওন ফোনে কথা বলছে। জিসান শাওনকে বলছে, আবিরকে তুলে আনতে যাবো আমি। আর আমি মিষ্টিকে তুলে আনবো কাল রাতে। আবিরকে মারার পর মিষ্টিকে নিয়ে সারা রাত ফুর্তি হবে। ওকে, কালকে রাব্বি ভাইয়াকে সাথে নিয়ে ফুর্তি করা হবে। হৃদয়, আমি তুমি সবাই একসাথে মিষ্টিকে নিয়ে খেলা করব। ভাবতেই কেমন যেন আনন্দ লাগছে আমার। রাখি এখন, কালকে রাতে তাহলে রাব্বি ভাইয়ার গোডাউনে দেখা হচ্ছে। শাওন ফোন রেখে দেয়। দুজনেই বেশ খুশি।
বিশেষ করে হৃদয় আরো বেশি খুশি, কারণ সে অনেক কিছুই করছে, কিন্তু কেউ কিচ্ছু জানছে না। এরপর থেকে সে রব্বিরের সাথে মিশে আরো বেশি কিছু খারাপ করার প্ল্যান করছে। আবির নেহাদের বাড়ির মেন গেটের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে আবির বাড়ির ভিতরে হেঁটে যাচ্ছে। হঠাৎ শুনতে পেল আবিরকে কে যেন ডাক দিল। এই আবির। আবির পিছনে তাকায়, দেখে নেহা সেই গাছটার নিচে বসে আছে। আবির ভয় পায়। এই রাতে সে এখানে কাউকে দেখবে একদমই আশা করেনি। আবির নেহার কাছে গিয়ে দাঁড়ালো, সামনে এসে মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি এখানে? ম্যাম, আচ্ছা শোনো আবির, আমি তোমার সাথেই পড়ি, ক্লাসমেট। আজ থেকে আমরা ফ্রেন্ড। আমাকে ম্যাম বলবে না, নাম ধরে রাখবে, কেমন? আপনিই তো বারণ করেছিলেন, এমনকি নাম ধরে ডাকাতে চরও মেরেছিলেন। নেহা লজ্জা পায় আগের আচরণের জন্য। আবিরের হাত ধরে সে পাশে বসায়। আবির তাড়াতাড়ি হাত ছুটিয়ে দূরে সরে বসে। নেহা মুচকি হাসতে থাকে। সরি আবির, আগে চিনতে পারিনি তোমাকে। এই যে তুমি অনেক ভালো একটা ছেলে। মিষ্টির কথাগুলো আমি জানি, পরি আমাকে নিয়ে গিয়েছিল, আমি দেখে পিছু নিয়েছিলাম। ও আচ্ছা। আবির, হুম। তোমাকে একটা কথা বলি? জি বলুন। আগে আমাকে তুমি করে বলো। আচ্ছা বলো। আমার তোমাকে ভালো লাগে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। আবির নেহাকে বলে, সেদিন জিশান কাগজে আপনাকে ভালোবাসি লিখে আমার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। ভুল করে আপনার সামনেই পড়েছিল। জিশান আপনাকে ভালোবাসে। আপনি সেদিন ভুল বুঝে আমাকে চরও মেরেছিলেন। ভার্সিটিতে ওই মেয়েটার গায়ে আমি ইচ্ছে করে হাত দিইনি। আমাকে কড়াভাবে র‍্যাগ দিয়েছিল, বাধ্য হয়ে করেছিলাম। কিন্তু আপনি ভুল বুঝে অনেক কথা শুনিয়েছিলেন। জিশান আপনাকে ভালোবাসে, আপনি গ্রহণ করবেন ওনারটা। হাসি। আবির রুমে চলে যায়। নেহা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে আবিরকে নিয়ে সে অনেকগুলো প্রশ্ন সাজাতে থাকে। আবির কে? কেন সে এমন রহস্য আর আকর্ষণ রেখে কথা বলে? কি আছে ওর মাঝে? যেন বারবার এই আকর্ষণতার মাঝে হারিয়ে যায়। সে ইংরেজি জানে, তবুও প্রকাশ করে না, কিন্তু কেন? নেহা ভাবতে ভাবতে মনে পড়ে গেল কালোর ইংরাজি পরীক্ষা আছে, এখনো পড়া হয়নি। সে তাড়াতাড়ি করে রুমে যায়। দৌড়ে নিজের রুমে যাবে, তখনই মনে হলো একবার সে আবিরের রুমটা চেক করে যাবে সে কি করছে। নেহা হালকা করে দরজা খুলেই দেখে আবির ঘুমিয়ে পড়েছে। নেহা বিড়বিড় করে বলে, কালকের ওর এক্সাম আছে, আজকে ঘুমাচ্ছে। কি ছেলে! ম্যামের পরীক্ষায় যদি ভালো নাম্বার না নিতে পারে তবে ম্যাম আবিরকে ক্লাস থেকে বের করে দেবে। নেহা নিজের রুমে চলে আসে, বই মেলে পড়া শুরু করে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আবির। খাবার টেবিলে সবার খাবার দিয়ে আবির আর পরি নিচে বসে বসে খাচ্ছিল। পরি বলল, ভাইয়া আপা আইস থাইকা কইছে বাড়িতে থাকবো, আমারে কইছে তো স্কুলে যাইতে হইব না, আমি তো যাই। নেহা আপা আমার স্কুলে সব টাকা দেয়। তাহলে পড়াশোনাও করবি, কাজও করবি। আচ্ছা ভাইজান। নেহা নিচে আসে, দেখে আবির আর পরি নিচে বসে খাচ্ছে। নেহা টেবিলে এসে বসলো। আবির আর পরিকে ডাক দিল। আবির আর পরি দৌড়ে নেহার কাছে এসে দাঁড়ালো। নেহা বলল, আমার সাথে বসে খাবার খাও। সরি ম্যাম। কি বললাম আমি? আমার পাশে বসো। আচ্ছা। পরি আর আবির নেহাদের টেবিলে বসে খেতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নেহার এমন কাজ দেখে, কিন্তু নেহা কোনো ভ্রুক্ষেপ করে না। সে ওর মতোই খেতে থাকে। খাবার শেষ করে যে যার মতো বাড়ি থেকে চলে গেল। আবির একা বের হলো। কিছু দূরে আসার পর খেয়াল করে ওর পাশে নেহার গাড়ি এসে দাঁড়ালো। আবির একবার তাকিয়ে সামনে হাঁটবে, গাড়ির মধ্যে থেকে নেহা ডাক দিয়ে বলল, আবির, গাড়িতে উঠে বসো। না ম্যাম। তাড়াতাড়ি এসো, এক্ষুনি। আবির গাড়িতে উঠে বসে। নেহা গাড়ি চালায়। আবির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নেহা বলে, আজকে এক্সাম, তুমি তো কালকে রাতে
একটুও পড়নি, তাহলে কিভাবে লিখবা? জানি না, যা মনে আসবে তাই। ম্যাম কিন্তু অনেক বকবে। হুম। আবির শোনো, নিধির থেকে একটু দূরে থাকবে। মেয়েটার মতলব ভালো না। কেন? সে তোমার দিকে কেমন করে তাকায়, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? বললাম না রাতে, আমার তোমাকে ভালো লাগে। আমার ব্যাপারে খোঁজ না নিয়েই ভালো লাগিয়ে ফেললেন। পরে দেখা যাবে আমি খুব খারাপ। তোমাকে ঠিক করে নেব। আর তুমি কিন্তু এখনো আপনি করে বলছো। ক্যাম্পাসে এসে গেছি, নামি। আবির আর নেহা একই গাড়ি থেকে নামে। জিশান এটা দেখে অবাক হয়ে তাকালো। হৃদয়কে বলল, ভাই, আমার নেহা আবিরের সাথে? আবিরকে তো আজ মেরেই ফেলবো আমি। ডাক দে ওকে। জিশান আবিরকে জোরে একটা ডাক দেয়। নেহা আবিরের হাত ধরে বলে, যেও না। আবির নেহার কাছ থেকে হাতটা ছাড়িয়ে বলে, সমস্যা নেই, কিছু কথা বলেই চলে আসবো, তুমি ক্লাসে যাও। আবির জিশানদের সামনে এসে দাঁড়ালো। জিশান এসে আবিরের চুলগুলো জোরে কয়েকবার টান দিয়ে বলল, শালা কুত্তা, তুই আমার নেহার সাথে কি করিস? মানে জানিস না, ন্যাকামো করস। তোকে আজকেই মেরে পানিতে ফেলে রাখবো, বুঝলি? ভালোভাবে বলছি, তুই নেহার থেকে দূরে থাক, না হলে তোকে এমন কিছু করব তোর নিশানা অব্দি কেউ খুঁজে পাবে না। ভাই, আমি কখনো নেহার কাছে ঘেঁষিনি, কিন্তু আজকের পর ওর সাথে আমি প্রেম করব। তোকে দেখি আজকে কে বাঁচায়। যা বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে। আবির ওদের থেকে চলে আসলো। ওরাও একটু পর ক্লাসে এসে বসলো। কিছু সময় পর ম্যাম ক্লাসে আসে। সবাইকে আলাদা আলাদাভাবে বসিয়ে দিল। আবিরকে দিল সবার শেষে। ম্যাম বলল, আজকে ইংরেজিতে সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এক্সাম। মার্কস থাকবে 50। আশা করি সবাই ভালো করবে। ম্যাম সবাইকে খাতার প্রশ্ন দিল। সবাই ভালো মতোই পড়েছে। নুসু ম্যাম মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আবিরের দিকে। আবিরকে তিনি প্রতিদিনের মতো বেঞ্চে মাথা রেখে শুয়ে থাকতে দেখছে। একবারও লিখতে দেখেননি তিনি। এক্সাম শেষ হয়, সবাই খাতা জমা দিয়ে চলে গেল। দুজনের পর আবির খাতা জমা দেয়। ম্যাম বিরক্তি নিয়ে আবিরের খাতার দিকে আর তাকালো না। খাতা জমা নিয়ে তিনি চলে যান। সবাই এক্সাম নিয়ে গল্প করছে। নেহা আবিরের পাশে এসে বসলো। আবির বলল, প্রথম ব্রেঞ্চের মেয়ে আজ শেষ ব্রেঞ্চে কেন? না মানে আসলাম। কেমন লিখলা? জানি না। কি হতো যদি একটু পড়তে? তোমাকে ডাকলাম অনেকবার, কিন্তু তুমি বেঞ্চে মাথা রেখে সামনের দিকে তাকিয়েছিলে, কিছু লিখতে রেখিনি। নেহা চলে গেল। নিধি আর জয় আসলো। জয়কে বেশ চিন্তিত মনে হচ্ছে। নিধি আবিরকে বলল, সাদা খাতা জমা দিয়েছো? কিছুই তো লিখতে দেখিনি তোমার। কি করলা এতক্ষণ? গুনেছি। কি গুনেছো? সময়। আবির ক্লাস থেকে বের হয়ে ফুল গাছের নিচে এসে বসলো। নেহার দেয়া ফোনটা বের করে মেসেজ লিখে কাকে যেন পাঠালো। আবির ক্যাম্পাস থেকে বের হয়। পকেটে হাত গুজে সে চলে আসে। নেহাদের বাড়িতে এসে সারাদিন কাজ করে। রাত 10টা। আবিরও রুমে বসে আছে। কালো প্যান্ট, প্যান্টের সাথে চেন কভার জুতো, আর জুতো সেই চেন কভারের ব্যাগ থেকে বের করা ওর প্রিয় জিনিসটা রাখা। সাদা টি শার্ট পরে আবিরও রুমে পায়চারি করছে। দুটো গাড়ি এসে নেহাদের এলাকাতে থামলো। একটা গাড়ি শাওনদের, আরেকটা গাড়িতে হৃদয়া জিসানদের। শাওন জিসানদের কাছে এসে বলল, আমি মিষ্টিকে তুলে আনতে যাচ্ছি, ওকেও আমার সাথে নিয়ে যাব, আর তারপর আবিরকে মেরে আমরা মস্তি করব সারা রাত। আমার একটা প্ল্যান আছে, আমি মিষ্টিকে তুলে আনবো আর এটা পরি দেখবে। পরি যে আবিরকে ডাকবে, আবির পরির সাথে বের হবে, তখন আমরা আবিরকে ধরে নিয়ে গাড়িতে তুলে সোজা রাব্বি ভাইয়ের গোডাউনে যাব। ওকে? ওকে ব্রো, কাজ শুরু করে দাও। শাওন মিষ্টিদের বাড়িতে আসলো। মিষ্টিকে বাড়ি থেকে বের করে মুখের উপরে টেপ লাগিয়ে দিল। মাথায় একটা আঘাত করাতেই মিষ্টি জ্ঞান হারিয়ে পড়ে গেল। শাওন, ফয়সাল, সিপন মিষ্টিকে ধরে
বাড়ি থেকে বের করে। আর পরি এটা দেখে দৌড়ে আবিরের কাছে যেতে থাকে। আবির নিজের ঘরে পায়চারি করছে। প্রায় রোজ রাতেই এমন সেজে পায়চারি করে। আবির আজকেও এমনটা করছে। বিছানায় বসতে যাবে, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আবির দরজা খুলে দেখে পরি দাঁড়িয়ে আছে আর অনেক বেশি হাঁফাচ্ছে। কি হয়েছে পরি, তুই এত রাতে এখানে কেন? ভাইয়া শাওনেরা আসছে, আমারে মুখে ট্যাপ মাইরা মাথায় বাড়ি দিয়া তিনজন ধইরা তুইলা নিয়ে যাইতাছে। আপনি আমার আপারে বাঁচান, ওরা আমার আপারে মাইরা ফেলাবে। আমার আপারে আয়না দেন ভাইয়া। আচ্ছা চল। আবির পরীকে নিয়ে বাইরে বের হয়। পরি আবিরের হাত ধরে হাঁটছে। পরিদের বাড়ির কাছাকাছি যেতেই হৃদয় এসে আবিরকে পিছন থেকে লোহার রড দিয়ে জোরে একটা বাড়ি দেয়। আবির ধপ করে মাটিতে পড়ে। সাথে সাথেই জিসান এসে কালো কাপড় দিয়ে মাথা আর চোখটা ঢেকে গাড়িতে তুলতে যাবে। পরি চিৎকার দেওয়া শুরু করে। হৃদয় পরির পেটে একটা লাথি মারে। পরি ছিটকে পড়ে যায়। তবুও পরি চিৎকার করবে, ঠিক তখনই শাওন এসে পরীকে একটা ধাক্কা দিল। আর পরি গিয়ে পাঁচিলের সাথে ধাক্কা খায়। পরির মাথাটা ফেটে গেল। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। দুটো গাড়ি পরিচিত এলাকা ছেড়ে দূরে চলে যাচ্ছে। প্রথম গাড়িতে একটি সুন্দরী মেয়ে, যাকে কিনা সমাজের মানুষেরা বেশ্যা নামে চেনে। আর দ্বিতীয় গাড়িতে আছে হাবাগোবা গরিব চুপচাপ থাকা একটা ছেলে। ওইদিকে রাস্তার দেওয়ালের একপাশে মাথায় রক্তারক্তি অবস্থায় পড়ে আছে ছোট্ট পরি। কেউ জানি না আজ রাতে কি হতে চলেছে, তবে হতে পারে আজ রাতে কিছু মানুষের শেষ রাত। আবির আর মিষ্টিকে রব্বির গোডাউনে আনা হলো। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো শাওন, জিসান, হৃদয়, মামুন, তমাল, সিফন, ফয়সাল। শাওন দরজা আটকে দেয়। পুরো গোডাউন এখনো ফাঁকা। রব্বি এখনো আসেনি। জিসান ফোন করে, ভাই কোথায় আপনি? আবিরকে তুলে এনেছি। আসছি আমি, ওকে বেঁধে রাখ। ভাই আপনার জন্য সারা রাত পার্টির ব্যবস্থা করেছি। একদম হোল নাইট পার্টি হবে, মস্তি হবে। একটা মাল আছে সাথে, চলে আসুন। শাওন জিসানের থেকে ফোনটা নিয়ে রব্বিকে কথাগুলো বলল। শাওন মিষ্টিকে নিয়ে ফ্লোরে ফেলে দেয়। মিষ্টির মুখ থেকে কাপড়টা খুলে দিয়ে হাসতে থাকে। মিষ্টির হাত দুটোকে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল শাওন। গোডাউনের মধ্যে থাকা টেবিলের উপরে থেকে পানির বোতল এনে মিষ্টির মুখের ওপরে পানি ছিটিয়ে দেওয়া হয়। মিষ্টি চোখ মেলে তাকালো। চারপাশে গোল হয়ে কয়েকজন ছেলে মিষ্টিকে দেখছে। সে ভয়ে চুপসে যায়। বিড়বিড় করে বলে, আমি কোথায়? শাওন হাঁটু ভাঁজ করে বসে। মিষ্টির চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে ধরে বলে, শোন খানকি, তুই এখন আমার কাছে। তোকে নিয়ে আজ সারা রাত মস্তি হবে। বেশি ভাব নিবি না, চুপচাপ থাক। আমাকে ছেড়ে দে, আমি এসব করবো না। কেন, নতুন নাগর পাইছো? সালা বেশ। আমি এসব সাইরা দিছি আবিরের কথা মতো, আমাকে যেতে দে। আরে যাবি যাবি, এত তারা কিসের? তোরা নতুন ভাতাকে দেখ, ওই দেখ ওকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটু পর ওকেও সোজা উপরে, বুঝেছিস? তোকে তো আজ রাতে কামড়ে কামড়ে খাবো রে। মিষ্টি শাওনের গালে থুতু দিয়ে দেয়। শাওন রেগে গিয়ে মিষ্টির গালে পরপর কয়েকটা চড় দিতে থাকে। পরে হাসতে হাসতে বলে, পাখিকে যতই খাঁচার মধ্যে রাখি না কেন, ডানা ঝাপটে ঠোঁট লম্বা করে তেড়ে আসবেই, কিন্তু খাঁচার বাইরে যেতে পারবে না। বেশি লাফাস না। এখানে আবিরকে মেরে তোর সব কিছু আজকে আমরা থাক, সময় হলে দেখিস। তোরা একটাও বাঁচবি না। এমন একদিন আসবে তোদেরকে বিশ্রী ভাবে কেউ মারবে, সেদিন তোরা পালাতেও পারবি না। তার থেকে বাঁচার জন্য দৌড়াবি, কিন্তু দৌড়াতেও পারবি না, বাঁচতেও পারবি না। কে সে যে কে মারবে আমাদের? কথাটা বলে হৃদয় এসে মিষ্টির পেটে পা দিয়ে চেপে ধরে। মিষ্টি যন্ত্রণায় কাতরাতে থাকে, চিৎকার দিতে থাকে। কিন্তু মানুষ নামের এই পশুগুলো মিষ্টির চিৎকার শুনে আরো জোরে জোরে হাসতে থাকে। বদ্ধ হলদে 60 ওয়াটের আলোময় ঘরটাতে মানুষরূপী পশুদের অট্টহাসি বারবার যেন প্রতিধ্বনি হতে থাকে। জিসান, ফয়সাল আর মামুন আবিরের হাত ধরে টানতে টানতে একটা চেয়ারের কাছে নিয়ে যায়।
চেয়ারে বসিয়ে জিসান হাত বেঁধে দেয় দড়ি দিয়ে। ফয়সাল পা বেঁধে দিয়ে সামনে এসে দাঁড়ালো। বদ্ধ ঘর, চারপাশে ছোট্ট দুটো জানালা, বড় সিলিং ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। লম্বা ওয়্যারে ঝুলিয়ে রাখা 60 ওয়াটের হলদে বাল্বটা নিভছে আর চলছে। 7 জন পশু চরিত্রের সৃষ্টির সেরা জীব মানুষ দাঁড়িয়ে আছে, আর আছে 2 জন অবহেলিত মানুষ। একজন ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, তার চোখে নীরবে পানি গড়িয়ে পড়ছে। বাঁচার জন্য চিৎকার করবার সেই শক্তিটাও ধীরে ধীরে যেন নিস্তেজ, নীরব, নিস্তব্ধ, অলস হয়ে পড়ছে। বুক ফাটা চিৎকার কেবল নিলুপ্ত ভাষাতে চোখের পানির মতো নীরব মুখগহ্বরে যেন আটকে গেছে তার। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনের দিকে। আরেকজন চেয়ারে বসে আছে, দুটো হাত শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। এখনো তার জ্ঞান ফেরেনি। মাথায় লোহার রড দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেছিল, এই জন্য সে এখনো ঘুমিয়ে আছে মাথা কাত করে। গোডাউনের দরজায় কয়েকবার খটখট শব্দ হয়। শাওন আর জিসান হাসি থামায়। শাওন বলে, রাব্বি ভাই এসে গেছে, এবার এই আবিরের মরাটা নিজ চোখে দেখব, তারপর মিষ্টিকে নিয়ে খেলবো রাতের নিষিদ্ধ খেলা। মামুন দরজার কাছে আসে, শাটার উঁচু করে দিয়ে দেখে অনেকগুলো ছেলের সামনে রাব্বি দাঁড়িয়ে আছে, সবার কোমরেই পিস্তল গোঁজা। রাব্বিকে দেখে শাওন, জিসান আর হৃদয় খুশিতে লাফিয়ে ওঠে। সবাই একসাথে ভিতরে প্রবেশ করল। শাওন বলল সিপনকে, শাটার টেনে দে আর চাবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিবি তালা মেরে। ঠিক, যেন বাইরে থেকে কেউ আমাদের ডিস্টার্ব না করে। রাব্বি এসে একটা চেয়ারে বসলো। রাব্বির লোকজনের মধ্যে একটা ছেলে বিয়ারের অনেকগুলো বোতল এনে টেবিলে রাখলো। রাব্বি বিয়ারের বোতলের ছিপি খুলে মুখে পুরে নিল। একেবারে পুরো বোতল শেষ করে সে সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে। বেশ সুন্দরী সে। প্রথম দেখেই যে কোনো ছেলের ভালো লাগা কাজ করবে। রাব্বি মেয়েটার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কে মেয়েটা? এটাই তো সারপ্রাইজ পার্টির অংশ ছিল। বহুত নেশাস্ত মাল একটা, শরীরে বিশাল কারেন্ট। একবার এই কারেন্টের স্পর্শ আপনার গায়ে লাগলে আপনি নেশায় পড়ে যাবেন ভাই। মন চায় সারা রাত লগে থাকে। তাই নাকি? তা কি ওকে মারতে হবে? সামান্য একটা মেয়েকে মারার জন্য তোরা 7 জন আসছিস এখানে? না ভাই, মিষ্টিকে কেন মারবো? ও তো আমাদের আনন্দ দেবে। এখানে থাকা সবাই ওকে একবার করে টেস্ট করবে, তখনই বুঝবে মালটা কি জিনিস। তাহলে কাকে মারার জন্য আনছিস? ওই যে দেখুন, চেয়ারে বসিয়ে বেঁধে রেখেছি, মুখ ঢাকা আছে। জিসানের কথা শুনে রাব্বি সেদিকে তাকায়। আবির নামের ছেলেটাকে সে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। মাথাটা কাত হয়ে আছে। ফয়সাল আবিরের কাছে দাঁড়িয়ে আছে। রাব্বি বলল, এই ছেলেকে মারার কি হলো? বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো হাবাগোবা লাগছে। মনে হচ্ছে না তোদের সাথে কখনো ঝামেলাতে জড়িয়েছে। ভাই, এই শালা হারামি আমাকে মারছিল, শালাকে তো মেরে ফেলতে ইচ্ছা করছে। ফয়সাল কথাটা বলেই আবিরের মুখে একটা চড় বসিয়ে দিল। রাব্বি মুচকি হাসছে। রাব্বি সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়া আবিরের মুখের উপরে ছেড়ে দেয়। আবির তখনই কেশে ওঠে। রাব্বি বলে, সারাকে আর বাঁচিয়ে রেখে কি হবে? রাব্বি কথাটা শেষ করে কোমর থেকে পিস্তল বের করবে, তখনই জিসান এসে বলে, ভাই ভাই ভাই, ওকে এত তাড়াতাড়ি মারবেন না। ওকে কষ্ট দিয়ে মারবো আমরা এক এক করে। আমার ভালোবাসার থেকেও হাত বাড়িয়েছে, একবারে মারলে সে কষ্ট কি বুঝবে না। আমি চাই ওকে ধীরে ধীরে মারতে। আচ্ছা, যা করবি তাড়াতাড়ি কর। মিষ্টি নামের মেয়েটাকে তুলে নিয়ে আয়। হাত থেকে বাঁধন খুলে দে। জিসান গিয়ে আবিরের বুকে লাথি দেয়। আবির চেয়ার সহ উল্টে পড়ে যায় পিছনে। সবাই হাসতে থাকে। শাওন মিষ্টির হাতের বাঁধন খুলে দেয়। মিষ্টি কোনো রকমের শোয়া থেকে উঠে দেয়ালে হেলান দিয়ে বসে। মিষ্টি কাঁদতে কাঁদতে বলছে, তোরা মানুষ না, কেনই ভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছিস? ছেড়ে দে আমাদের। আমাকে না হয় আটকে রাখ, কিন্তু আবিরকে ছেড়ে দে। ও খুব ভালো ছেলে, ও কখনো ঝামেলাতে জড়াতে চায়নি।
আমার জন্য সে তোদের সাথে ঝামেলাতে গিয়েছে। ও তাই নাকি? তোর মতো মেয়ের জন্য আবার কোনো ছেলে ঝামলাতেও জড়ায়? চুপ মান, একটা কথা বললে গলা টিপে মেরে ফেলবো তোকে। জিসান, হৃদয় আর ফয়সাল আবিরকে মারতে থাকে। এক সময় জিসানের রাগ অনেক বেড়ে যায়। রাব্বি ভাইয়ের পিস্তল এনে আবিরের কপালের সোজায় তাক করে ধরে। ট্রিগার চাপ দেবে তখনই রাব্বি বলে ওঠে, দাঁড়া জিসান, এই মেয়েটার জন্য যে ছেলে ঝামেলাতে জড়াতে পারে সেই ছেলেটার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, জানিস তো? ভাই দেখা দেখি পরে হবে, আগে শালাকে উপরে পাঠাই। বহুত জ্বালিয়েছে, আমার নেহাকে আমার থেকে দূরে নিয়ে গেছে, ওকে তো আমি ছাড়বই না। কথাটা বলে জোরে একটা লাথি দেয় জিসান আবিরকে। আবির গোয়াতে থাকে। হকি স্টিক নিয়ে হৃদয় এগিয়ে আসে। আবিরকে কয়েক সেকেন্ড পিটিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই শালাকে আগে মেরে দিই, ওর জন্য আমি বাড়ি থেকে বিতাড়িত হয়েছি, ওর জন্যই আমাকে সবাই তাড়িয়ে দিয়েছে। আমাকে অনেক জোরে চড় মারছিল ভাই, হাসপাতালে যেতে হয়েছে। তোর মতো কুকুরকে বাড়ি থেকে কেন বের করেছিল? তোকে সেখানেই মেরে ফেললে অনেক বেশি খুশি হতাম, শালা জানোয়ার। মিষ্টি কথাটায় হৃদয়ের দিকে তাকিয়ে বলল। হৃদয় সাথে সাথেই মিষ্টির কাছে এসে গালে একটা চড় দিল। চড় দিয়ে গালি দিতে দিতে হৃদয় বলে, সেদিন রাতে তোকে মেরে ফেললেই ভালো হতো। কেন সেদিন তোকে মারিনি জানিস? মারলে তুই এতদিন যে কষ্টগুলো পেয়েছিস সেইগুলো পাইতি না। তোর মতো জানোয়ার আমাকে মারতেও পারবে না। ভাবিস না তোরা সবাই বেঁচে থাকবি, কোনো একদিন এমন একজন আসবে তোদের সবাইকে মারবে। কে মারবে? তোর নাগর আছে আমাদের মারবে? পুরো দুনিয়া আমাদের ভয়ে কাঁপবে, বুঝেছিস? ওই মনে আছে সেই দিনের কথা? তোর কি ভয় নেই? হ্যাঁ বল। হৃদয় কথাটা বলে মিষ্টির গাল দুটোকে টিপে ধরে এক হাতের আঙুলগুলো দিয়ে। মিষ্টি ব্যথায় কাতরাতে থাকে, কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। রাব্বি চেয়ারে বসে ছেলেগুলোর কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। বেশ ভালোই লাগছে রাব্বির। কতজনকেই তো মেরেছে, কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। মারার আগে কষ্ট দিয়ে মারার গল্পটা বেশ জমেছে, আর রাব্বি তা বেশ ভালোই এনজয় করছে। মিষ্টি মনে করবার চেষ্টা করে সেদিন রাতে কি হয়েছিল। ওর বাবা চলে যাওয়ার পর ওর মা হৃদয়দের বাড়িতে কাজ করত। মিষ্টির মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মিষ্টির মা অনেকগুলো টাকা পেত হৃদয়দের কাছে। সেদিন রাতে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল। হার্টের সমস্যা থাকায় মিষ্টির মা বিছানা থেকে উঠতে পারছিল না। টাকাটারও খুব প্রয়োজন ছিল। ওর মা মিষ্টিকে ডাকে, মা যা তো, সাহেবদের বাড়িতে টাকা পাবো কিছু, যাইয়া নিয়ে আয়, চাইলেই দিব। কিন্তু ওনারা বাড়িতে নাই, হৃদয় বাবা বাড়িতে আছে। ভালো পোলা, টেহা চাইলেই দিয়ে দিব। সন্ধ্যা হইতেছে, বৃষ্টি পড়তেছে, সাবধানে যাইস। মিষ্টি সেদিন সন্ধ্যায় নেহাদের বাড়িতে যায়। পুরো বাড়ি ফাঁকা ছিল। হৃদয়কে দেখে ড্রয়িং রুমে বসে বসে একা একা ড্রিঙ্ক করছে। এক বোতল মদ শেষ করে যখন আরেক বোতলে হাত দেবে তখনই সামনে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কালো জামার মধ্যে থেকে মেয়েটার সৌন্দর্য বেশ প্রকাশিত হচ্ছে। মাথায় ভেজা ওড়না, জামাটাও আধ ভেজা হয়ে গেছে। হৃদয়ের মাঝে থাকা পশুটা যেন হঠাৎ করে জেগে উঠল। হৃদয় প্রশ্ন করল, কে তুমি? কাকে চাই? আমি রহিমার মাইয়া মিষ্টি। আপনাদের বাড়িতে আমার মা কাম করে, মা অসুস্থ হইয়া পড়ছে, টাকা পায়, তাই লইতে আইছি। টাকাগুলো দেন, চইলা যাই। ও টাকা নেবা? আচ্ছা আসো আমার সাথে, টাকা আমার ঘরে আছে, আমি আর নিচে আসবো না, টাকা নিয়ে তুমি চলে যেও। মিষ্টি হৃদয়ের পিছনে পিছনে যায়। পুরো বাড়িতে হৃদয় ছাড়ার কেউ নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। একজন নেশা অবস্থায় আছে, আরেকজন সামান্য ভয় নিয়ে এগিয়ে যাচ্ছে। হৃদয় ওর রুমে গিয়ে দাঁড়ায়। মিষ্টিও রুমে আসে। মিষ্টি ঘরে প্রবেশ করতেই হৃদয় দরজা আটকে দেয়। মিষ্টি ভয়ে ভয়ে প্রশ্ন করে, আপনি দরজা আটকাইলেন কেন? আমি বাড়িতে যাইব। টাকা নেবা না? না, আমার টাকা লাগবে না। কিন্তু আমার তো লাগবে, তোকে চল। কথাটা বলেই হৃদয় মিষ্টির কাছে যায়। মিষ্টি কান্না করতে শুরু করে দেয়। মিষ্টির গাল জোড়াতে চড় বসিয়ে দেয় হৃদয়।
মিষ্টি বিছানায় গিয়ে পড়ে। হৃদয় আর দেরি করে না, মিষ্টির উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর গা থেকে সবগুলো কাপড় হিংস্র বাঘের মতো টেনে ছিঁড়ে দিতে শুরু করলো। তারপর সবকিছু নীরব নিস্তব্ধ, কেবল বাইরে থেকে কুকুরের ডাকের শব্দ শোনা যাচ্ছে। রাত তখন 10টা বাজে। হৃদয়ের মানিব্যাগ থেকে অনেক টাকা বের করে মিষ্টির গায়ের উপরে ছুঁড়ে মারে। মিষ্টির গায়ে কোনো পোশাক নেই বললেই চলে। আদোচেরা পোশাক পরে টাকাগুলো সেখানেই রেখে মিষ্টি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়। হৃদয় যেন যুদ্ধে বিজয়ী হয়ে জয়ের হাসি দিতে দিতে বলে, আহ, কি শান্তিটাই না দিলি। শোন, কাউকে কিছু বলবি না, না হলে তোর মাকে গিয়ে খুন করে আসবো। আর শোন, টাকা লাগলে চলে আসিস, প্রয়োজনে এক রাত আমার সাথে থাকবি। যা বাড়ি যা। আজকে শান্তিতে ঘুমো দেবো রে। মিষ্টি কাঁদতে কাঁদতে বের হয়। নিজেকে যেন মেরে ফেলতে ইচ্ছে করছে ওর, কিন্তু মার ছোট বোনের কথা ভেবে মরেনি। তারপর থেকেই মিষ্টি হয়ে যায় বাজারের নামকরা প্রস্টিটিউট। বেশি দামে তাকে এক রাতের জন্য কিনতে অনেক বড় লোকই প্রস্তুত। অথচ সেই মানুষদের বাড়ির পাশে শত শত মানুষ না খেয়ে ঠিকঠাক মতো না থাকতে পেরে মারা যায়। আর সেই বড়লোক মানুষগুলো মিষ্টিকে এক রাতে কাছে পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিতেও প্রস্তুত। মিষ্টির গা থেকে ওড়না খুলে দেয় শাওন। মিষ্টি হাত দুটো দিয়ে বুক ঢেকে নেয়। সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। হৃদয় মিষ্টির দিকে তাকিয়ে এগিয়ে যায়। রাব্বি বলে, আরে ভাই, তোরা আবার কি শুরু করলি বলতো? তবে তোদের ড্রামা কিন্তু আমার খুব ভালো লাগছে, মজাও পাচ্ছি। কিন্তু এখন এসব থামা। মিষ্টিকে নিয়ে পরে মিষ্টি মুখ করা যাবে, বুঝেছিস? আগে যাকে মারার জন্য এনেছিস তাকেই মেরে নি। ছোটন, যা, বেটাকে একটা গুলিতেই মেরে লাশটা বাইরে ফেলে দিয়ে যা। ওকে মারবেন না প্লিজ, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। চুপ কর তুই, আগে চান্দুকে মেরে ফেলি, তারপর তোর কথা শুনবো। ভাই ভাই ভাই, আমি মারবো ওকে, আমার নেহাকে নিয়ে নিয়েছে ও। না, আমি মারবো না, ওর জন্য আমি বাড়ি ছাড়া। না ভাই, আমি মারবো, আমাকে মেরে সে হাসপাতালে পাঠিয়েছিল। আমিই মারি, ওর জন্য এ কয়েকদিন মিষ্টির সাথে রোমান্স করা হয়নি। দে মেশিনটা দে আমাকে। রাব্বি ওদের কাজ দেখে জোরে জোরে হাসতে থাকে। রাব্বি আরও একটা বিয়ারের বোতল মুখে নিয়ে এক চুমুকে শেষ করে দিল। এই ছেলেগুলোর কাজ দেখে রাব্বি সহ ওর সাথে থাকা ছেলেগুলোও হাসতে থাকে। ছোটন বলে, ভাই, আপনি যে কাদের কাজে নিয়েছেন, এরা তো এক একটা উন্মাদ, আপনার থেকেও বড় মাইন্ড গেমার। দেখতে থাক ওরা কি করে, মজা পাচ্ছিস না? হ্যাঁ ভাই, মজা লাগছে। শাওন আর জিসানেরা আবিরকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু রাব্বি ভাবতে থাকে এ কেমন ছেলে যাকে মারার জন্য সবাই এত উতলা, তাকে কিনা একবারও দেখবো না। রাব্বি বসা থেকে উঠে দাঁড়ালো। আবির মাটিতে পড়ে আছে। রাব্বি শাওনকে থামায়। রাব্বি ওদের সামনে এসে দাঁড়ালো। ছোটনকে ডাক দিয়ে বলল, আবিরকে ওঠা, সোজা করে বসা। কেন ভাই, কি হলো? আমি মালটাকে একটু দেখব। তোরা কেন এত উত্তেজিত ওকে মারার জন্য? দেখতে তো হবেই, তাই না? আর তাছাড়া আমি এই অবধি যাদেরকে মেরেছি কোনো মজা পাইনি, জানিস তো। গিয়েছি, ট্রিগারে চাপ দিয়েছি, আর সে সোজা উপরে, তারপর সোজা বাসায় চলে এসেছি। কিন্তু আজকে প্রথমবার আবিরকে মারতে এসে কাহিনীতে অনেক মজা পেলাম। সত্যি বস, তোদের ফ্যান হয়ে গেলাম। তাই দেখতে হবে তোরা কাকে মারবি। যার জন্য আমি এত মজা পেলাম তাকে কি না দেখলে হয়? ভাই, ওকে দেখলে আপনি হাসবেন, বলবেন এই ছেলেকে আমরা মারতে আনছি। প্রথমে দেখে বলবেন এ পুরাই আবুল মার্কা ছেলে। তাই চাই না আপনি ওকে দেখে মারার কথাটাই ভুলে যান। বললাম না আমি দেখব। তোরা সবাই চলে আয় আমার পাশে। ছোটন, তুই আবিরের কাছে থাক, মুখ থেকে কাপড়টা সরিয়ে দে তো। আচ্ছা ভাই। সবার প্রথমে রাব্বি, তারপর শাওন, জিসান, হৃদয়রা দাঁড়িয়ে আছে। মিষ্টি সবার দিকে একবার করে তাকাচ্ছে, আবার আবিরের দিকে তাকাচ্ছে। মিষ্টি জানে আবিরের মুখ দেখার পরপরই
তারা সবাই আবিরকে এই জন্যই মিষ্টি দৌড়ে আসে। আবিরের পাশে ছোটনকে দাঁড়িয়ে থাকতে দেখে ছোটনকে জোরে একটা ধাক্কা দেয়। রাব্বি বলে, ওকে মারবেন না প্লিজ, ওর তো দোষ নেই, আমাকে মেরে ফেলুন, আমার জন্য তাকে কেন মারবেন? শাওন, মিষ্টিকে সরা ওখান থেকে, সরা 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 সরা, এখনই সরা। শাওন গিয়ে মিষ্টির চুল ধরে টেনে নিয়ে যায়। রাব্বি চেয়ারে গিয়ে বসে। আবিরের পাশে জিসানেরা এসে দাঁড়ালো। রাব্বি ছোটনকে ডাক দেয়। ছোটন আবিরের মুখ থেকে কাপড়টা খুলতে শুরু করে। জিসান বলল, ভাই আবিরের কপালে আমি গুলি করব। আচ্ছা, তোরা সবাই ওকে মারছিস, আমি খালি মুখটা দেখব। ছোটন কালো কাপড়ের দুই পাশের বাঁধন খুলতে থাকে। প্রায় 1 মিনিট পর বাঁধন খুলে ফেলল। মুখের উপর থেকে ছোটন ধীরে ধীরে কাপড়টা সরাতে থাকে। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। ঘাড় কাত করে আবির সামনের দিকে তাকিয়ে আছে। নাক অব্দি কাপড় খুলে নিল ছোটন। এরপর এক ঝাটকায় পুরো মুখের কাপড়টাই সরিয়ে নিল। জিসান বলে উঠল, ভাই আমি আগে মারবো আবিরকে। না ভাই, আমি মারবো। ওইদিকে রাব্বি। ছোটন আবিরের মুখ থেকে কাপড় সরালো। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের মুখে হালকা খোঁচা দাড়ি, চুলগুলো লম্বা। শাওন আর জিসান আবিরকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক তখনই সবাই শুনতে পেল টেবিলের উপরে থাকা বিয়ারের কাঁচের বোতলগুলো মাটিতে পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দ সবাই শুনতে পায়। টেবিলের দিকে তাকায়, দেখে রাব্বি দৌড়ে আবিরের সামনে এসে হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে পড়ল। সবাই রাব্বির এমন আচরণ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাব্বিকে দেখে রাব্বির সাথে থাকা ছেলেগুলো রাব্বির পিছনে রাব্বির মতোই বসে পড়ল। হৃদয় বলল, ভাই আপনি এমন করছেন কেন? মনে হচ্ছে আপনি আবিরকে দেখে ভয় পেয়েছেন, আর সে যেন আপনার বস। কি হয়েছে ভাই? রাব্বি আমতা আমতা করে বলল, আগে কে ওর মাথায় বাড়ি মেরেছিল? সবাই রাব্বির দিকে তাকিয়ে আছে। রাব্বির এমন অবস্থা দেখে সবাই চুপচাপ হয়ে যায়। হৃদয় বলে, আমি মেরেছিলাম ওর মাথায় বাড়ি। না, আমি মেরেছিলাম। ঘরের চাবি কই? এনে, দরজা খুলে যদি পালাতে পারিস তাহলে বেঁচে গিয়েছিস, না হলে কিন্তু পারবি না। কিন্তু কেন ভাই? আপনি না ডন, আপনাকে না ভয় পায়, তাহলে কেন আপনি এমন আবুল মার্কা ছেলেকে দেখে ভয় পাচ্ছেন? রাব্বি কিছুই বলে না, হাত জোর করে আবিরের দিকে তাকিয়ে আছে। শাওন আর জিসান হাসতে হাসতে বলে, ভাই ভয় পেলেন? আপনি অভিনয় ভালোই পারেন ভাই, সমস্যা নেই, আমি ওকে মারছি। কথাটা বলে জিসান এগিয়ে যায় আবিরের দিকে। আবিরের কাছে গিয়ে হকি স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দিতে যাবে, আবির সাথে সাথেই চেয়ার ভেঙে বসা থেকে উঠে দাঁড়ায়। পাশে হৃদয় ছিল, ওর হাতে রাব্বির পিস্তল। আবির এক নিমেষে পিস্তলটা কেড়ে নিয়ে জিসানের সোজায় তাক করে ট্রিগার চেপে দেয়। রক্ত ছিটকে রাব্বির মুখে এসে পড়ে। জিসানের লাশটা কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তোরা ওকে চিনিস না, ও হলো হিংস্র খুনি, মাস্তান নিলয়, যাকে পুরো দেশ খুঁজছে, যাকে সব গ্যাং লিডাররা চায়, যে কিনা মারতে চায় আরিয়ানকে, আর তোরা তাকেই ধরে এনেছিস। নিলয় মানে আদনান সাহেব এতদিন যার কথা বলে এসেছে, এই আবিরই হলো নিলয়? কথাগুলো শাওনেরা সবাই একসাথে বলে ওঠে। হৃদয় দৌড়ে দরজার কাছে যায়। শাটারে তালা লাগানো, চাবি নেই কারোর কাছে। ভয়ে সবাই কাঁপতে থাকে। আবির কোনো কথা বলে না, কোমরে পিস্তলটা গুজে নিল। তারপর সোজা হেঁটে মিষ্টির কাছে যায়। মিষ্টিকে দুহাত দিয়ে ধরে দাঁড় করায়। চেয়ারের কাছে এনে চেয়ারের উপরে বসালো। টেবিলের উপরে সিগারেটের প্যাকেট দেখতে পায় আবির। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে দিয়ে রাব্বির দিকে তাকায়। রাব্বি দৌড়ে গিয়ে সিগারেটে আগুন ধরিয়ে দিয়ে আবারও একই জায়গায় গিয়ে বসে। মিষ্টি কেবল হাবার মতো তাকিয়ে আছে আবিরের দিকে। আবির সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, 10 জন মানুষ ভয় পেলে সে ডন হয় না, 10 জনকে মেরে মাটিতে ফেলে যে রেখে আসে সেই ডন। মিষ্টিকে প্রথম কে গায়ে হাত দিয়েছিল? ভাই ওই শালা হৃদয় প্রথম মিষ্টির সাথে খারাপ ব্যবহার করে। মিষ্টিকে কে বেশি গালি দিয়েছিল? ভাই শাওন সবচেয়ে বেশি মিষ্টিকে গালি দিয়েছে। নীলয় পিস্তল হাতে নেয়। কিছু দূর এগিয়ে গিয়ে ফয়সালের দিকে তাক করে গুলি করে। ফয়সালের বুকে গিয়ে গুলিটা লাগলো। ফয়সাল উড়ে গিয়ে জিসানের লাশের পাশে গিয়ে পড়ল।
এতদিন সবাই শুনেছে নিলয় হিংস্র, আজ প্রথমবার সবাই নিলয়ের হিংস্র রূপটা দেখছে। শাওন দৌড়ে রব্বির কাছে যায়, রব্বির পিছনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, ভাই আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ভাই আমাকে বাঁচান। নিলয় যাকে মারে তাকে মেরেই ছাড়ে। পৃথিবীর কোনো শক্তি নেই, এমনকি নিলয় নিজেও তার সিদ্ধান্ত পাল্টাতে পারে না। তোকে পৃথিবীতে আনা হয়েছে আল্লাহর আদেশে, মাধ্যম ছিল তোর বাবা। তোকে উপরে পাঠানো হবে, এটা আল্লাহর আদেশ, তবে মাধ্যমটা তোর এই বাপের। ইউ আর ব্যাড, আই অ্যাম ইউর ড্যাড। কথাগুলো বলেই নিলয় এগিয়ে যায় শাওনের দিকে। শাওনের খুব কাছে যেতেই পিছন থেকে কে যেন নিলয়ের মাথায় জোরে একটা বাড়ি দিল। নিলয় ছিটকে ফ্লোরে বসে পড়ে, হাত থেকে পিস্তলটা ছিটকে যায় অনেকটা দূরে। যে মেরেছে সবাই তার দিকে তাকিয়ে আছে, সে হলো হৃদয়। হৃদয়ের হাতে লোহার রড, আর সে সেটা দিয়েই নিলয়কে পিছন থেকে মেরেছে। নিলয় উল্টে পড়ে রইল। হৃদয় নিলয়ের কাছে গিয়ে দাঁড়ায়। শাওনও দৌড়ে নিলয়ের কাছে এসে দাঁড়ালো। হৃদয় বলল, শালা পাতি মস্তান, আমাদেরকে মারবি তাই না? তোকে মেরে আমি হব ডন, আমাদেরকে আসছিস মারতে তাই না? কুত্তার বাচ্চা, বহুত লাফাইছে। আর না, এবার আমি মারবো ওকে, রডটা দে। শাওন রড তুলে নিলয়ের মাথায় মারতে যাবে, সাথে সাথেই সবাই শুট করবার গুলির শব্দ শুনতে পেল। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় উঠে দাঁড়িয়ে পড়েছে, ডান হাতে পিস্তল, ডান পায়ের জুতোর চেন কভার খোলা। শাওন উড়ে গিয়ে পড়ে কিছুটা দূরে। শিপন, মামন, তমাল আর হৃদয় রাব্বির মতো বসে পড়ল। মিষ্টি জোরে জোরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তোদের কিনা বলেছিলাম একজন আসবে যে তোদের সবাইকে মারবে, তখন পালানোর জন্য রাস্তাটাও পাবি না। দেখ, সেটা সত্য হয়ে গেল। নে পালা এবার, দেখি কতদূর পালাতে পারিস। হৃদয় দৌড়ে আসে মিষ্টির কাছে। মিষ্টির পা ধরে বলতে থাকে, তুই আমার বোন লাগিস, আমাকে মাফ করে দে। আমি যা করেছি সব কিছুর জন্য মাফ করে দে প্লিজ। আমি কখনো আর আসবো না এখানে, আমি চলে যাব। আমাকে তুই বারণ কর, ও যেন আমাকে না মারে। সে বারণ করলে আমি শুনবো, আমি তোকে মারবো না। কিন্তু সে যদি নিজেই তোকে মারে? নিলয় কথাটা বলে মিষ্টির দিকে পিস্তল বাড়িয়ে দেয়। মিষ্টি হৃদয়ের গালে চড় মারে, পা ছাড়িয়ে নিল। নিলয়ের কাছে এসে দাঁড়ালো। নিলয় মিষ্টির হাতে পিস্তলটা তুলে দিল। নিলয়ের হাতের সাহায্যে মিষ্টি পিস্তল তাক করলো হৃদয়ের দিকে। তারপর একটাই শব্দ, পরপর বাঁচার জন্য আত্মচিৎকার। হৃদয়ের পেটে পরপর দুটো গুলি গিয়ে লাগলো। হৃদয় সেখানেই মারা যায়। নিলয় ওদেরকে, মানে সিপন, তমান, মামুনকে মেরে ফেলে। নিলয় টেবিলের উপরে গিয়ে বসে। বিয়ারের বোতল থেকে বিয়ার এক চুম্বুকে শেষ করে মিষ্টির দিকে তাকায়। মিষ্টি দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। মিষ্টি কাঁদছে, প্রথমবার সে এত খুশি হয়েছে। আজ থেকে মিষ্টি মুক্ত, সে আর কারোর কথায় চলবে না, সে নিজের মতো করেই থাকবে। নিলয় মিষ্টিকে বলে, সেদিন বলেছিলি দূরে বসে লেস্কার দেই, কাছে এসে কেউ সহ্য করে না, সবটা নিজের মতো করতে হয়। আমি তোমার কাছে এসে সবটা করলাম, এগুলো বাইরে কেউ জানবে না। আর রাফিককে বলার দরকার নেই। আমি এসেছি, লাশগুলো মেন রাস্তার পাশে গোল করে রেখে দিবি, রক্ত দিয়ে মাঝখানে লিখে দে, নিলয় দা কেজিএফ ইজ ব্যাক। এখানে থাকা বাকিরা যারা আছে তারা বাদে যদি অন্য কেউ জানে, তাহলে এখানে থাকা সবাইকে আমি মেরে ফেলবো। আমি এসেছি এখানে মিশনের জন্য, সো আপাতত আমার গোপন থাকাটা খুব দরকার। আর মিষ্টি শুনো, কালকে তোমার কথার কোনো উত্তর দেয়নি কেন জানো? কারণ এমন একটা দিনের অপেক্ষাই করেছিলাম যেদিন কেবল উত্তর নয় বরং প্রশান্তিও থাকবে। চলো। নিলয় গোডাউন থেকে বের হয়। তালাতে গুলি করে তালা ভেঙে শাটার খুলে বের হলো। রাব্বিরাও নিজেদের মতো চলে গেল। মিষ্টির হাত ধরে নিলয় এগিয়ে যাচ্ছে। মিষ্টি এখন সম্পূর্ণ মুক্ত। সে চারিপাশে সাহসের দৃষ্টি দেখছে, আর সেই সাহসটা দিচ্ছে নিলয়। নিলয়ের পাশে হাঁটছে মিষ্টি, আর চারপাশে মাথা তুলে দেখছে। বহু দিন ধরে সে এইভাবে হাঁটেনি, মাথা নিচু করে হেঁটেছে লোকেদের ভয়ে। আজকে সে মাথা উঁচু করে হাঁটছে।
মিষ্টির বাড়ির সামনে আসে নিলয়। দূরে পরীকে দেখতে পায় ওরা, দৌড়ে পরীর কাছে আসে। এখনও সে তখন থেকেই পড়ে আছে। নিলয় পরীকে কোলে তুলে নেয়, পরীদের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে নীলার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। কিছু ভালো লাগছে না ওর, কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। নেহা ভাবলো একবার আবিরকে ডেকে একটু গল্প করবে। ভাবতে ভাবতে এসে আবিরের রুমের সামনে আসলো। সে এসে দেখে আবিরের দরজা খোলা। নেহা আবিরের দরজায় উকি দেয়। আবিরকে সে কোথাও দেখতে পায় না। আবির কোথায়? দরজা খোলা আছে, সে কোথায় তাহলে? বাহিরে আছে? কিন্তু কেন? আমার মতো কি তারও অস্থির লাগছে? কই দেখি তো বাইরে গিয়ে। নেহা উঠানে আসে। বাড়ির সামনে সব জায়গাতে খুঁজলো আবিরকে, কিন্তু আবির কোথাও নেই। নেহা গাছের নিচে গিয়ে বসে। আকাশে চাঁদ উঠেছে বিশাল। নেহা চাঁদের দিকে তাকিয়ে আছে। শুনেছে চাঁদের দিকে তাকিয়ে নাকি নিজের অজান্তেই মনের সব কথা অনুভব করা যায়। নেহা ঠিক সেটাই অনুভব করছে। আর তার ভাবনাতে আবিরের চলাচল খুব বেশিভাবেই পরিলক্ষিত হচ্ছে। সে অকারণেই এখন আবিরকে নিয়ে ভাবছে। অনুভব করছে এমন জ্যোৎস্নাময় রাতের পরিবেশে আবিরের কাঁধে মাথা রেখে সে রাতের চাঁদ দেখছে। এদিকে আবির পরীকে নিয়ে মিষ্টির ঘরে আনলো। মিষ্টিকে পানি আনতে বলল। আবির পরীকে বিছানায় রাখে। মিষ্টি পানি আনে। আবির পরীর মুখে পানি ছিটে দিতেই পরী লাফিয়ে উঠে বলে, ভাইয়া ছাইড়া দে, আমারে ছাইড়া দে। আবির পরীকে ডাক দেয়। পরী তাকিয়ে দেখে আবির ওর সামনে বসে আছে, আর তার পাশে বসে আছে ওর আপা। পরী একবার আবিরকে জড়িয়ে ধরলো, তারপর মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, ওরা নেই, তোর ভাইয়াকে দেখে ওরা সবাই চলে গেছে, আর আসবে না। পরী কাঁদতে কাঁদতে মিষ্টির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আবির পরীর মাথায় হাত বুলিয়ে দেয়। মিষ্টি ঘর থেকে বের হয়। মিষ্টি পরীকে বালিশে রেখে বাইরে আসলো। আবির নামধারী নিলয় পিছনে না তাকিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। মিষ্টি দরজার কাছে দাঁড়িয়ে নিলয়ের চলে যাওয়া দেখছে। নিলয় মিষ্টিদের বাড়ি থেকে বের হলো। পকেটে হাত গুজে সে হাঁটছে আর মনে মনে ভাবছে, এই শহরটাকে আমি আমার মতো করে নিব। আমার পথে যে বাধা হবে তাকেই আমি মেরে ফেলবো। আবির নামধারী নিলয় মুচকি হাসতে হাসতে নেহাদের বাড়ির মধ্যে প্রবেশ করে। ভিতরে চলে আসবে তখনই চোখ আটকে যায় সবচাইতে সুন্দরী সুহাসিনী নেহা নামে মেয়েটার দিকে। আকাশের দিকে তাকিয়ে নেহা চাঁদ দেখছে আর মুচকি মুচকি হাসছে। নিলয় নেহার পাশে গিয়ে বসলো। নেহা খেয়াল করেনি আবির নামধারী নিলয় এসেছে। নিলয় নেহার পাশে এসে বসে চাঁদের দিকে তাকালো। চারপাশটা যেন রোম্যান্টিকতায় ছোঁয়া। দুজন বিপরীত লিঙ্গের মানুষ নীরব পরিবেশে বসে জ্যোৎস্না বিলাস করছে। নীরবতা ভেঙে নিলয় বলে, খোলা আকাশ, চাঁদের আলো, সাথে এক প্যাকেট সিগারেট আর সমাপ্তহীন ভাবনাগুলো বুঝিয়ে দেয় সে একা। প্রিয় মানুষ হারিয়ে গেছে। জনাশূন্য রাস্তা, কোনো জ্যাম নেই। রাতের পরিবেশ, আকাশে বিশাল চাঁদ, চোখ দুটো সামনে রেখে গন্তব্যহীন হেঁটে চলা বুঝিয়ে দেয় সে হিমু তার রূপা আসবে না কখনো। কড়া চাঁদের আলো, নিস্তব্ধ পরিবেশে বিশাল আকাশের সঙ্গী চাঁদ, পাশাপাশি বসে চাঁদের আলো গায়ে মাখাটা কপোতিদের বুঝিয়ে দেয় এটা রোমান্টিক সময়, প্রিয় মানুষ কাছে থাকার সময়, ভালোবাসা উপভোগ করার সময়। সবার জন্য আকাশ, সবার জন্য আকাশের চাঁদ। কেউ চাঁদের দিকে তাকিয়ে প্রিয় মানুষকে না পাওয়ার জন্য আফসোস করে, কষ্টগুলো অনুভব করে। কেউ বা হারিয়ে ফেলার বেদনায় আফসোস করে। কেউ বা রোমান্টিকতার ছোঁয়াতে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে সারাটা রাত ভালোবেসে কাটাতে চায়। সবাই সব কিছু ভালোবাসতে চায়, তবে স্থানভেদ, সবার চাহিদা হয় ভিন্ন। বড় রেস্টুরেন্টে ভদ্রলোকের খাবার লিস্ট যখন হাতে ধরিয়ে দেয়, তখন দাম বেশি থাকা সত্ত্বেও ভদ্রতার প্রকাশের জন্য আমরা চামচ দিয়ে খাবার খাই। আবার রাস্তার পাশে খোলা রেস্টুরেন্টে বসে 2 টাকার সিংড়ার বদলে যদি 5 টাকার সমোসা অফার করি, তখন যেন মনে হয় টাকা সব শেষ। সবাই সব কিছুই ভালোবাসে,
কিন্তু স্থান ভেদ চাহিদা হয় আলাদা। তুমি কিসের জন্য বসে চাঁদ দেখছো? শুনো, তোমাকে একটা কথাই বলি, তুমি সেটাই চাইবে যেটা তোমার আয়ত্তের মধ্যে আছে। আয়ত্তের বাইরে চাইতে গেলে হয় তুমি হারবে, না হয় হারাবে। তবে সব কিছু চাওয়ার জন্য সাহস দরকার। আসি। নিলয় বসা থেকে উঠে যাবে তখনই নেহা জোর গলায় বলে ওঠে, আমি তোমাকে চাই। তুমি আমার আয়ত্তের মধ্যেই আছো, আর তোমাকে চাওয়ার জন্য আমার সাহসও আছে। তোমাকে পাওয়ার জন্য নিজেকে হারাতেও প্রস্তুত আমি। নিলয় থেমে যায়। নেহার এমন কথা শুনে নিলয় ঠিক কি বলবে সে খুঁজতে থাকে। নিলয় জানে তার জীবনে কখনো ভালোবাসা নামক পাখিটা ধরা দেবে না, ধরতে চাইলেও থাকবে না। এটা সাময়িক, আর রোস্টার কখনো প্রেমে পড়ে না। রোস্টারের প্রেম তো কেবল রক্ত আর পিস্তলের গুলি। আবির, তুমি ভাবছো তুমি কাজের ছেলে আর আমি বড় লোক ঘরের মেয়ে, এজন্য আমাকে ভালোবাসা যাবে না, তাই না? তোমাকে সব কিছু দিয়ে দেবো, আমার নামে যা যা আছে সব দেব। হাসছো কেন তুমি? এমনি। তুমি প্রতিষ্ঠিত না হওয়া অবধি আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আমি অপেক্ষা করি না। কেন? সময় স্রোত আর আবির কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এত কঠিন করে কথা কেন বলছো? তুমি আমার মতো পড়াশোনা করে বড় কিছু হবা। শুভরাত্রি। নিলয় আর দাঁড়ালো না নেহার সামনে। রুমে এসে সে দরজা আটকে দেয়। পায়ের জুতোর কভারের থেকে পিস্তলটা বের করে কিছু সময় সেটার দিকে তাকিয়ে রইল। এরপর আবির পিস্তলটি ব্যাগের মধ্যে রেখে দিয়ে শুয়ে পড়ল। মজার ব্যাপার হলো, নেহা অন্ধকারে নিলয়ের মাথার পিছন থেকে রক্ত পড়ছিল সেটা খেয়াল করেনি। নিলয় আর কিছু ভাবে না, রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে কয়েকটা বরফ নিয়ে মাথায় দেয়। আবির, দরজা খোলো। আবির, দরজাটা খোলো। নিলয় লাফিয়ে ওঠে। চিৎকারটা নেহার গলা থেকেই আসছে। নেহা নিলয়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। নেহাকে দেখে বলল, কি হয়েছে ম্যাম? সরি ম্যাম, আমি তাড়াতাড়ি উঠতে। আব্বু তোমাকে ডাকছে। হৃদয় ভাইয়া, জিশান, মামুন, তমাল এরা খুন হয়েছে। রাস্তার পাশে ওদের লাশ পড়ে আছে। টিভিতে দেখাচ্ছে চাচুরা এসেছে আম্মুকে থানায় নিয়ে যাওয়ার জন্য। কেন? কারণ খুনগুলো নিলয় করেছে। টিভিতে দেখো, লাশগুলোর পাশে লেখা আছে রকস্টার ইজ ব্যাক। আব্বুকে সন্দেহ করছে সবাই, আব্বু তোমাকে ডাকছে। নিলয় আদনান সাহেবের রুমে যায়। নেহার ছোট চাচা কামাল সাহেব রুমে বসে আছে। কামাল সাহেব বলেন, ভাইজান, তোমার উপর সন্দেহ করেছে পুরো ফোর্স, তোমাকে থানায় যেতে হবে। কথাটা বলতেই কামাল সাহেবের ফোনে একটা ফোন আসে। রিসিভ করবার কয়েক মিনিট পর কামাল সাহেব বসা থেকে উঠে দাঁড়ান। কামাল সাহেব বলল, ভাইজান, আমার সেই অচেনা অফিসার তোমাকে বাঁচিয়ে দিল। সে শিওর কোনটা নিলয় করেছে, আর এতে তোমার কোনো সংযোগ নেই। আসছি, সাবধানে থাকবে। নিলয় হয়তো তোমার সাথে দেখা করতে পারে, এটা আমার অফিসার বলেছে। কামাল সাহেব চলে গেল। আদনান সাহেব মুচকি হাসছে। উনি ওনার কম্পিউটারে নিলয়কে নিয়ে আবারও লিখতে বসেছে। আবির নামধারী নিলয় আদনান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। আদনান সাহেব আবিরকে বলল, নিলয় এসে গেছে। সে ঠিকই আরিয়ানকে মারবে। এখন কেবল পুলিশ ফোর্স নয়, নিলয়কে খুঁজবে আরিয়ানের লোক। আবির, তুমি জানো নিলয় এই প্রথম কোনো ভালো কাজের জন্য কয়েকজনকে মেরেছে, আর এ অবধি যতজনকে নিলয় মেরেছে সবাই বড় ক্ষমতাধর লোক ছিল। ওদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নিলয় সব কিছু করেছে। যাদেরকে মেরেছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে জেনেছি তারা সবাই খারাপ ছিল। তোমাকে টিচ করতো ভার্সিটিতে। মিষ্টির সাথে খারাপ ব্যবহার করেছে। আমি মিষ্টিকে প্রশ্ন করেছিলাম নিলয়কে সে দেখেছে কিনা। মিষ্টি যা বলল তার বর্ণনা শুনে আমি ছবি এঁকেছি। দেখবে, মাথায় হুড তোলা লম্বা টুপি, হাতে পিস্তল, মুখটা দেখাই যাচ্ছে না, সারা গায়ে লম্বা কালো কোট পরা,
আরিয়ানকে নিলয় ঠিকই মারবে, কারণ নিলয় তার কমিটমেন্ট কখনো নষ্ট করে না। তোমাকে বললাম কেন কথাগুলো জানো? কারণ জিসান তোমাকে জ্বালাতো। ভার্সিটিতে যাবে না? আমিও যাব, কারণ নুসু ম্যাম প্রতি মাসে এক্সামের পর গার্জিয়ানকে কল করে তোমাদের খাতা দেখান। আদনান সাহেব একটু হাসলেন। আবির রুম থেকে বের হয়। শফিক সাহেবকে দেখলো কয়েকজন লোক নিয়ে ড্রয়িং রুমে বসে কি যেন ভাবছে। তারপর আবির বাড়ি থেকে বেরিয়ে গেল। আবির রুমে এসে দরজা আটকে পায়চারি করতে থাকে। মাইন্ড গেমের শহরে সে এখন নিজেকে একনিষ্ঠ রাজা ভাবছে। আবির নামধারী নিলয় মুচকি মুচকি হাসছে। আজকের রেজাল্ট দেবে নুসু ম্যাম গতকালের পরীক্ষার জন্য। এই জন্য বিশাল হলরুমে সবাইকে ডেকেছে। স্বার্থে সব স্টুডেন্টসদের অভিভাবকেরাও আছে, কেবল নেই রিফাত সাহেব। আবির ক্লাসে এসে সবার শেষে গিয়ে বসল। নিধি এসে আবিরের পাশে বসল। জয়কে দেখা যাচ্ছে না। নিলয় প্রশ্ন করে, জয় কোথায়? সে আসেনি আজকে? না, ও কালকে থেকে বাসায় নেই। কি জানি ও কখন কি করে, সারাক্ষণ ফোনে কথা বলে। গার্লফ্রেন্ড আছে নাকি? না, জয় এসব একদমই পছন্দ করে না। ও অন্য কোনো কাজে বিজি থাকে। আসলে ও কখন কি করে ও ছাড়া কেউ কিছু জানে না। মানুষের একটা কম্পিউটার বেশি হয়ে যায়, আর ওর 3টে কম্পিউটার। সারাক্ষণ কম্পিউটার, ফোন এসব নিয়েই পড়ে থাকে। ও বুঝলাম, আমার মতো পড়াশোনা ফাঁকিবাজ। ঠিক বলেছ, বাট ও এক্সামে ভালো করে। আর শোনো, ক্লাস শেষে ওয়েট করবে। তোমার সাথে দরকার আছে। আচ্ছা। নুসু ম্যাম মাইকে কথা বলা শুরু করলেন। স্টুডেন্টসদের নিয়ে অনেক কথাই বললেন। এরপর অভিভাবকদের দায়িত্ব নিয়ে কিছু বললেন। যখন রেজাল্ট প্রকাশ করবে তখন নুসু ম্যাম কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। নীরবতা ভেঙে উনি বললেন, আমি কখনো ধারণাও করতে পারিনি এমনটা হবে বলে। আমার 10 বছরের চাকরির জীবনে এমনটা কখনো হয়নি। আমার সাবজেক্টে অবধি কেউ ফুল মার্কস পায়নি। ভালো স্টুডেন্ট অনেক দেখেছি, বড়জোর 48 পেয়েছে। কিন্তু এবার সবটা পাল্টে গেছে। এই প্রথমবার কেউ 50 মার্কস পেয়েছে, আর সে হলো ক্লাসের সবচাইতে অভদ্র, বেয়াদব আর চুপচাপ থাকা ছেলে আবির। নাম ঘোষণা করার সাথে সাথেই সব স্টুডেন্টসরা পিছনে তাকায়। আবির বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। আবির খেয়ালই করেনি ওর নাম ঘোষণা করা হয়েছে। নিধি আবিরকে ডাক দিল। আবির দাঁড়িয়ে যায়। নুসু ম্যাম ডাকে আবিরকে। নুসু ম্যামের কাছে গিয়ে দাঁড়ায়। তোমাকে দেখেছিলাম, তুমি কিছুই লিখছিলে না। তাহলে কিভাবে এত নাম্বার পেলে, আর কখনোই বা লিখলে? আপনি যখন তাকাচ্ছিলেন না তখন লিখেছি। তুমি বলেছিলে ইংরেজি তুমি পারো না। এমনি বলেছিলাম, দেখছিলাম শিক্ষিত মানুষেরা মানুষ চিনতে কতটুক ভুল করে। আবির ক্লাসরুম থেকে বের হয়ে গেল। নেহা এখন বুঝে গিয়েছে আবির একটা রহস্যময়। সে নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে। সে ইংরাজি পড়তে জানে, কিন্তু এতদিন সবার সামনে নিজেকে গোপন রেখেছে। কিন্তু কেন? প্রশ্নটা ওকেই করতে হবে। কিন্তু রহস্যময়রা কখনো কোনো প্রশ্নের সঠিক উত্তর দেয় না, উত্তরটা ঘুরিয়ে পেঁচিয়েই দেয়। আবির ক্লাসরুম থেকে বেরিয়ে দেখে আদনান সাহেব এসেছে। আদনান সাহেব নুসু ম্যামের সাথে দেখা করে ক্যাম্পাসে আসলো। আবির ক্যাম্পাসে বসে আছে। আদনান সাহেব নেহাকে নিয়ে চলে যাবেন ঠিক তখনই 15টা প্রাইভেট গাড়ি ভার্সিটিতে প্রবেশ করলো। পুরো ক্যাম্পাস যেন সেই দিকেই তাকিয়ে আছে। এতগুলো গাড়ি কখনো ভার্সিটিতে আসেনি। গাড়িগুলো আসার পর আরো 20টা বাইক ভার্সিটিতে প্রবেশ করলো। পুরো ক্যাম্পাস তখন গাড়িতে ভর্তি। ভার্সিটির বিপি সহ পুরো এলাকার সব বড় লেভেলের লোকেরা আসতে থাকে। একটা গাড়ি আদনান সাহেবের কাছে এসে থামলো। নেহা আদনান সাহেবের পাশেই দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একজন লোক নামলো। সে ছাতা মিলে দাঁড়িয়ে আরো কয়েকজন নামার জন্য দরজা খুলে দেয়। এবার যে গাড়ি থেকে নামলো সে হলো আরিয়ান, যাকে নিলয় মারতে এসেছে এই শহরে। আরিয়ানকে দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আরিয়ানের পাশে রাকিব এসে দাঁড়ালো। রাকিবের সাথে রব্বিও আছে। রব্বি নিলয়কে দেখিয়ে দিল রাকিবের কাছে এসে। রাকিব ইশারা করে নিলয়কে বলল, কাজটা যত তাড়াতাড়ি শেষ করো।
আরিয়ান গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। পিছনে একজন লোক ছাতা ধরে আরিয়ানের সাথে এগিয়ে যাচ্ছে। আরিয়ান একটা সিগারেট জ্বালায়। ভার্সিটির সবটা যেন নীরব হয়ে আছে। দূর থেকে কেবল আরিয়ানকেই দেখা যাচ্ছে। আরিয়ান আদনান সাহেবের সামনে এসে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দিয়ে বলল, নিলয় কোথায়? নিলয়কে আমি চিনি না। বাবার বন্ধু রাফাত পাঠিয়েছে আমাকে মারতে। প্রথম দিন ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু নিলয় তখন ছিল আমার খুব কাছের, খুব সাধারণ একজন। এখানে আসার আগে সে আমাদের লোকেদেরকে পিটিয়ে এসেছে। প্রথম দিন ওকে পাত্তাই দিইনি আমি, তাই নিলয়কে দেখিনি। আমি জানি সে এসেছে, আর আপনিও সেটা জানেন। প্রথম দিন যদি নিলয়কে মারতাম তাহলে এত কিছু ভাবতে হতো না। রাকিবের থেকে জেনেছি নিলয় কোনো সাধারণ পাতি মাস্তান না। সে চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারে। ওকে আমার চাই, না হলে আপনাকে তুলে নিয়ে যাব আমি। দেখুন মিস্টার, আপনাকে আমি চিনি না, আর আমার বাবা একজন সাংবাদিক, লেখকও। উনি কারোর ব্যাপারে লিখতেই পারে, কিন্তু তার সাথে যে সম্পর্ক থাকবে এমন তো না। আমার বাবা কোনো মস্তানিকে সাপোর্ট করে না। সো নিলয়কে খুঁজতে চাইলে ওর জায়গায় গিয়ে খুঁজুন। আমার বাবাকে শুধু শুধু জ্বালাবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আরিয়ান সিগারেটে জোরে একটা টান দিল। তারপর সিগারেটটা ফেলে দিয়ে কোমর থেকে ছুরি বের করে ছাতা ধরে থাকা লোকটার পেটে চালান করে দেয়। সাথে সাথেই সবাই ভয়ে পিছিয়ে গেল। আরিয়ান ছুরিতে থাকা রক্তটা নিজের কোটে মুছে নিয়ে আদনান সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে অনেক সুন্দর তো, নাম কি? নেহা। নাইস নেম, আরিয়ান প্লাস নেহা। ওয়াও, দারুণ কম্বিনেশন। শোনো নেহা, সবার সামনে আমার লোককে মারলাম, কেউ ভয় আমার কাছে আসবে না। সো তুমিও কিছু করতে পারবে না। প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগেছে। আই লাভ ইউ নেহা। সময় বুঝে তোমাকে আমার কাছে নিয়ে যাব। গুড বাই। আরিয়ান চলে যায়। সাথে ক্যাম্পাসে আসা প্রত্যেকটা গাড়িও চলে যায় এক এক করে। নিলয় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তখনও সব কিছু দেখছিল। নিলয়ের ফোনে কল আসে। নিলয় ফোন রিসিভ করেই আবির বলে, নিলয় আরিয়ানকে মারবে। কবে কখন মারবে সেটা একমাত্র নিলয় ডিসাইড করবে। নিলয় ফোনটা কেটে দেয়। আরিয়ানকে সময় মতো সে মারবেই। কিন্তু নিলয় যেমন সাধারণ কোনো মস্তান না, তেমনি আরিয়ানও কোনো সাধারণ কেউ না। আদনান সাহেব নেহাকে নিয়ে চলে যায়। নিলয় একা বসে আছে। পুরো ক্যাম্পাস আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। নিলয় চলে আসার জন্য বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক তখনই ভার্সিটির দপ্তরে এসে বলল, আপনার নাম আবির? নুসু ম্যাম আপনাকে ওনার অফিস রুমে ডাকছে। নুসু ম্যাম আপনাকে ওনার অফিস রুমে ডেকেছে। আচ্ছা। আবির কাঁধে ব্যাগ ঝুলিয়ে নুসু ম্যামের রুমে যেতে থাকে। কিছু সময় পর নুসু ম্যামের রুমে এসে দরজার সামনে দাঁড়ালো। ওনার টেবিলের উপরে নেম প্লেটের নামটা বেশ ভালো করেই দেখা যাচ্ছে, ডক্টর নুসরাত নুসু, সাইকোলজিস্ট। দরজার সামনে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে নুসু ম্যাম বললেন, ভেতরে এসো। আবির মাথা নিচু করে ভদ্র ছেলেদের মতো ম্যামের টেবিলের সামনে এসে দাঁড়ালো। বসো। না ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। বসো বলছি। জি। আবির চেয়ারে বসলো। চোখ দুটো নিচু করে টেবিলের দিকে তাকিয়ে আছে আবির। আবিরের মুখের দিকে চেয়ে আছে নুসু ম্যাম। এসি রুম, ঘরটার মধ্যে বেশ ঠান্ডা। নুসু ম্যাম বলল, আবির, তোমার কেন মনে হয় শিক্ষিত মানুষেরা সঠিকভাবে শিক্ষিত হয় না? তারা কেন মানুষ চিনতে ভুল করে? নুসু ম্যামের প্রশ্ন শুনে আবির মুচকি হাসলো। নুসু ম্যাম কপাল কুঁচকে তাকায় আবিরের দিকে। নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে আবিরের সামনে। তবে নুসু ম্যাম এখন ঠিক ভালো মতোই জানে আবির খুব জিনিয়াস একটা ছেলে। চুপচাপ থাকা মানুষগুলোই একটু বেশি বুদ্ধিমান হয়। বেশি বকবক করা মানুষেরা কেবল বকবকই করতে জানে। কোনো মানুষই তো শিক্ষিত না যতক্ষণ না সে নিজের মাঝে অহংকার রাখে। আর মানুষ চেনা সহজ কোনো কাজ নয়। মানুষ সহজ কাউকে চিনতে পারে না, আবার কাউকে চেনাতে সাহায্যও করে না। শিক্ষিত মানুষ নয়, বরং সব পর্যায়ের মানুষ অহংকার করে থাকে। আল্লাহ নবী সুলাইমানও অহংকার করেছিল। আল্লাহ তাকে জেলে বানিয়ে নদীতে মাছ ধরিয়েছিল অহংকারের জন্য। এই কারণে অহংকার থেকে নিজেকে দূরে রাখুন।
তাহলে শিক্ষিত হতে পারবেন। আমাদের সমাজে শিক্ষিত মানুষ হলো তারা যারা MBBS BSc পাশ করা লোকজন। মজার ব্যাপার হলো এই সব ডিগ্রি অর্জিত মানুষেরা গাড়িতে বসে খাবার খেতে খেতে যায়, আর রাস্তায় সেই খাবারের প্যাকেট ফেলে দিয়ে এসিওয়ালা রুমে বসে পত্রিকা পড়ে। দেশে আবর্জনা বেরিয়ে যাওয়াতে জনজীবন বেঁচে থাকাটা ক্ষুণ্ণ হয়ে গেছে। তখন সেই পত্রিকা পড়া ব্যক্তিগুলো মনে মনে বলে, দেশের এই অবস্থা হচ্ছে শুধুমাত্র ননসেন্স মার্কা লোকদের জন্য। কেন যে এমন করে? কিন্তু ওরা জানে না রাস্তার পাশে বস্তিতে রেল লাইনে থাকা মানুষগুলো ওই রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো তুলে ডাস্টবিনে ফেলে রাখে। এবার আপনিই বলুন, মানুষ কিভাবে চিনবেন? এসি রুমে বসে থাকা মানুষগুলোকে চিনবেন নাকি পড়ে থাকা মানুষগুলোকে চিনে চলবেন? মানুষ সহজে চেনা যায় না ম্যাম। চিনতে হলে সে মানুষের সাথে কথা বলতে হয়, থাকতে হয়। আসি ম্যাম। আবির বসা থেকে উঠে চলে গেল। নুসু ম্যাম আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নুসু ম্যাম আবিরকে ডেকেছিল। এক্সামে এত ভালো নাম্বার পাওয়ার পরেও সে কেন ইংরেজি জানে না সেটা প্রকাশ করল না। কিন্তু কেন জানি না নুসু ম্যাম আবিরের প্রতি উইক হয়ে যাচ্ছে, যেন নিজের সন্তানের মতো আবিরকে ভালোবেসে ফেলছে নুসু ম্যাম। নিলয় নেহাদের বাড়ির মধ্যে সেই ফুল গাছটার নিচে বসে আছে। পরি আসলো আবিরের কাছে। পরি এসে দাঁড়াতেই ওর ফোনে একটা মেসেজের টিউন বেজে ওঠে। পরির দিকে তাকিয়ে দেখে ওর হাতে ছোট্ট একটা ব্যাগ রাখা। নিলয় জিজ্ঞাসা করে,